রোজা সামনে রেখে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু। অনিয়ম হলে ব্যবস্থার হুঁশিয়ারি, পরিমাণ বাড়ানোর দাবি ক্রেতাদের। সবাই তো এই দুই একটা পয়েন্টে আসলে তো পারবে না নিচে, আরো বেশি পয়েন্ট খোলা উচিত যাতে অন্যান্য বেশিরভাগ লোক যাতে সুযোগ পায়। জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসেবে অস্পষ্টতা, ভোটের আগে জনগণকে পরিসংখ্যানের ধাঁধায় ফেলার চেষ্টা, অভিমত ব্যবসায়ী অর্থনীতিবিদদের। গুলশানে আপন জুয়েলার্সে অভিযান শুল্ক গোয়েন্দার, স্বর্ণের হিসেবে অসঙ্গতির অভিযোগ, 17 মে মালিককে তলব। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এ স্বাগত। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। রমজান উপলক্ষে আজ থেকে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। সারা দেশে 185টি ভ্রাম্যমাণ ট্রাকে এই কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ঢাকায় 33টি, চট্টগ্রামে 10 ও অন্যান্য বিভাগীয় শহরে 5টি এবং জেলা শহরগুলোতে 2টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এবার প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে 55 টাকা, ছোলা 70, ডাল 80 এবং প্রতি লিটার সয়াবিন তেলে বিক্রি হচ্ছে 85 টাকায়। টিসিবি বলছে, ভোক্তাদের কথা বিবেচনায় রেখে পণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। এই কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম বন্ধেও সতর্ক বলে দাবি কর্তৃপক্ষের। রমজান ঘিরে দুশ্চিন্তার নাম নিত্যপণ্য, যার বাড়তি দামে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিবারের মতো এবারও রমজানের আগে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সোমবার সকাল থেকেই রাজধানীর 33টি স্থান সহ দেশের 185টি স্থানে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা পণ্যের মান নিয়ে সন্তুষ্টি থাকলেও অনেকের আক্ষেপ অপেক্ষার সময় নিয়ে। এইভাবে যেন প্রতিটা রমজান মাস দেয়, তাহলে গরিব মানুষে মানে কেনাতে সাশ্রয় হবে। মেপে দেওয়া একজনের কমপক্ষে 8-10 মিনিট সময় লাগে। এইটা পরিবর্তন করে যদি আগে থেকে প্যাকেট করে রাখে তাহলে সবার জন্য ভালো হয়। তবে কোথাও কোথাও খানিকটা অনিয়মের অভিযোগও মিলেছে। চিনি, ডাল আর ছোলা যে পরিমাণ দেওয়ার কথা দেয়া হচ্ছে তার অর্ধেক। আজকে প্রথম দিন তো চাপটা বেশি, এই জন্য আর কি একটু কম দিয়ে অ্যাভারেজ করে সবাই যেন পায় ওই সিসিও দিতেছি। তেল এখন এখানে 425 টাকা, তো প্রায় 125 টাকায় সেভ পাইলাম। রাজধানীর বাইরে প্রতিটি বিভাগ ও জেলায়ও বিক্রি শুরু হয়েছে টিসিবির পণ্য, যা কিনতে আগ্রহ বাড়ছে ভোক্তাদের। বাজার সে দামও একটু সাশ্রয় আছে। সংখ্যা তো বেশি, সবাই তো এই দুই একটা পয়েন্টে আসলে তো পারবে না নিচে, আরো বেশি পয়েন্ট খোলা উচিত যাতে অন্যান্য বেশিরভাগ লোক যাতে সুযোগ পায়। খেজুর, পেঁয়াজ, রসুন, এইগুলো রসুন বিশেষ করে দরকার আছে। টিসিবি বলছে প্রয়োজনে বাড়ানো হবে পণ্যের পরিমাণ ও বিক্রির স্থান। ভ্রাম্যমাণ ট্রাকে যদি কোনো অনিয়ম ধরা পড়ে আমরা তার কঠোর হস্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাজশাহী মহানগরীতে আমার 5টি ট্রাকসেল 1 মাস চললে পারে, এখানকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তো আসবেই, প্লাস আমি মনে করি এটা সাফিসিয়েন্ট। এবার টিসিবির মোট ডিলারের সংখ্যা প্রায় 3000। সাদ্দিন শফিক, চ্যানেল 24। এদিকে টিসিবি জানায়, পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কার্যক্রমে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পণ্যের মূল্য বাজারে যা থাকে তার চেয়েও স্বাভাবিকভাবে আরেকটু সহনীয় পর্যায়ে চলে আসে, এটা আমরা গত কয়েক বছর লক্ষ্য করছি, এবছর আশা করি আসবে। আর আমাদের যে পণ্যগুলো আছে খুবই কোয়ালিটি সম্পন্ন পণ্য এবং বাজারের চেয়ে 10 থেকে ক্ষেত্র বিশেষে 20-30 টাকা পর্যন্ত দাম কম আছে। দুর্নীতি বা কোনো ধরনের অনিয়মের সুযোগ পাওয়া যাবে না। যদি কোথাও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের মনিটর সেল আছে, সেই মনিটর সেল থেকে এটা পর্যবেক্ষণ করা হয়, অভিযোগ পাওয়া মাত্র সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রামে প্রতিদিনেই দেরিতে শুরু হলেও টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রমজান সামনে রেখে আজ সকাল থেকে সারা দেশে পণ্য বিক্রি শুরু হলেও বন্দরনগরীতে শুরু হয় বেলা 1টার দিকে। টিসিবি কর্মকর্তাদের দাবি, বৈরী আবহাওয়ায় এই বিলম্ব। বেলা 12টার দিকে নির্ধারিত 10টি ট্রাক পণ্য গ্রহণ করে টিসিবির গুদাম থেকে। এতে 4টি পণ্যের মধ্যে ছোলা 70, চিনি 55, মসুর ডাল 80 এবং সয়াবিন তেল 85 টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে একজন ক্রেতা ছোলা ও তেলে সর্বোচ্চ 5 কেজি, চিনি 4 কেজি এবং ডাল নিতে পারবেন 3 কেজি করে। আর প্রতি ডিলার দৈনিক বিক্রি করবে 1200 কেজি পণ্য। অতিবৃষ্টি আর আগাম বন্যায় কাঙ্ক্ষিত উৎপাদনের আভাস নেই কৃষিতে। তবু সরকারি হিসেবে বছর ব্যবধানে এই খাতে প্রবৃদ্ধি বাড়তে যাচ্ছে বড় আকারে।
অথচ সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ার কথা বলা হলেও কমছে শিল্প প্রবৃদ্ধি। এমন অসামান্য সমীকরণ নিয়ে তাই সন্দিহান ব্যবসায়ী, অর্থনীতিবিদরা। তাদের মতে নির্বাচনের আগে পরিসংখ্যানের ধাঁধায় জনগণকে তুষ্ট করার প্রবণতা থাকতে পারে সরকারের। আরও জানাচ্ছেন ইমদাদ হক। হাওরে কান্নার রোল। বছরের একমাত্র ফসল ঘিরে আকাশ সমান স্বপ্ন ভেসেছে ভিনদেশি বানের জলে। তাই ভাটি এলাকার লাখো মানুষের এখন খেয়ে পড়ে বেঁচে থাকাই দায়। কৃষিতে অনাকাঙ্ক্ষিত এই আঘাত এবার পুরো দেশ জুড়ে। অকাল বৃষ্টিতে তলিয়েছে ধান, বাদ যায়নি ভুট্টা, ডাল সহ অন্য খাদ্যশস্যও। তাই সার্বিক উৎপাদনে দেখা দেবে বড় ঘাটতি, এই আশঙ্কাও নানা মহলে। কিন্তু সরকার বলছে উল্টো কথা। প্রবৃদ্ধির খাতভিত্তিক হিসেবে দেখানো হয়েছে এবছর কৃষির উৎপাদন 2.8 থেকে বেড়ে হবে 3.4। কিন্তু কিভাবে? আমাদের ধান উৎপাদন হয় বড় ধান 1,95,00,000, তার মধ্যে যদি 6-7 লক্ষ কম হয় তাতে প্রবৃদ্ধির হারে প্রভাব পড়ার কথা না। হিসাব মিলছে না শিল্প খাতেও। প্রবৃদ্ধির পরিসংখ্যানে বলা হয়েছে এবছর বেসরকারি বিনিয়োগ বাড়বে গেল বছরের তুলনায়, বাড়বে সরকারি বিনিয়োগও। সব মিলিয়ে প্রথমবারের মতো যা ছাড়িয়ে যাবে জিডিপি 30%। কিন্তু কমবে শিল্প খাতে প্রবৃদ্ধি 11% থেকে বছর ব্যবধানে যা নেমে আসবে 10.5-এ। প্রশ্ন হলো বিনিয়োগ বাড়ার পরেও কেন কমবে প্রবৃদ্ধি? বিগত বছরগুলির থেকে বেশ কয়েক বছর ধরে যে প্রাইভেট সেক্টর বিনিয়োগটা উৎসাহব্যঞ্জক নয়, এবং 2 বছর আগে তো এটা ঋণাত্মক ছিল। ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধি, সার্ভিস সেক্টরের প্রবৃদ্ধি, এগ্রিকালচার সব মিলেই জাতীয় প্রবৃদ্ধি। এখন শিল্প খাতে আমাদের 11% প্রবৃদ্ধি ছিল গত বছর, এবার এটা ওঠানামা করে। মাথাপিছু আয়ের পরিমাণ নিয়েও সন্দেহ নানা মহলে। কেননা মাত্র 1 বছরের ব্যবধানে কিভাবে $100 বাড়তি আয় সম্ভব, সেই প্রশ্নই সামনে এসেছে বড় আকারে। কারো কারো মতে নির্বাচনের আগে পরিসংখ্যানের বৃত্তে জনগণকে তুষ্ট করার প্রবণতা রয়েছে সরকারের। এটা তো রাজনৈতিক সরকারদের থাকতেই পারে। যখনই এটা অ্যাপ্রুভালের জন্য কোনো মন্ত্রী মহোদয়ের কাছে যায় এবং মন্ত্রী মহোদয় সেটা টেলিভিশনে এসে ওটা শোনান, এবং যদি কোনো সময় খবরটা একটু খারাপ থাকে সেটা উনি আর শোনান না, তখনই প্রশ্ন উঠে যে এটা রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে। এবছরের জন্য বিশ্বব্যাংক এবং IMF দুই সংস্থাই প্রবৃদ্ধি বার্তা দিয়েছে 7%-এর নিচে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আপন জুয়েলার্সের গুলশানের সুবাস্তু টাওয়ারে স্বর্ণের দোকানে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দারা। হিসেব নেওয়া হয় দোকানে থাকা স্বর্ণের। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক জানান, আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে থাকা স্বর্ণের হিসেবে অসঙ্গতি রয়েছে। তাই আগামী 17 মে জুয়েলার্সের মালিককে তলব করা হয়েছে। সেই সাথে ডাকা হয়েছে রেন্ট্রি হোটেল কর্তৃপক্ষকেও। এদিকে অভিযানের ঘটনাকে হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সাফাতের বাবা দিলদার আহমেদের মালিকানাধীন আপন জুয়েলার্সের বেশ কয়েকটি শাখায় রোববার অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। জব্দ করে 286 কেজি সোনা ও 61 গ্রাম হীরা। কিন্তু গুলশানের সুবাস্তু টাওয়ারের শাখাটি বন্ধ থাকায় সিলগালা করে দেওয়া হয়। সোমবার অভিযান চালানো হয়, সেখানে হিসাব নেওয়া হয় আয়কর ও শুল্কের। ইনভেন্টরি কার্যক্রম আমাদের অব্যাহত আছে। এখনো পর্যন্ত আমরা পরবর্তীতে ওদের যে কাগজপত্রগুলো আমাদেরকে দেবে, অর্থাৎ ওদের যে পারচেজ যে ডকুমেন্টগুলো আমাদেরকে দেবে, এর সাথে আমরা ওদের স্টকটা মিলিয়ে দেখব, ইনভেন্টরিটা মিলিয়ে দেখব, তখন আমরা বলতে পারবো আসলে অসঙ্গতি কতটুকু আছে। কিন্তু এতদিন কেন চুপ ছিল শুল্ক গোয়েন্দারা? এমন প্রশ্নে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তার দাবি, আপন জুয়েলার্স ও রেন্ট্রি হোটেলে বেশ কিছু বিষয়ে অসঙ্গতি রয়েছে। তাই আগামী 17 মে প্রতিষ্ঠান দুটির মালিককে তলব করেছে শুল্ক কর্তৃপক্ষ। এই গোল্ড এবং এই ডায়মন্ডটা তিনি কোথায় কিনেছেন, আদৌ তিনি ইম্পোর্ট করেছেন কিনা, সেই কাগজের তথ্য তার কাছে নেই, সেই কাগজের প্রমাণাদিও তার কাছে নেই। বারের লাইসেন্স নেই, মদ রাখার তার কোনো এখতিয়ার নেই। সেখানে মদ কীভাবে আসলো, তিনি কোত্থেকে সংগ্রহ করেছেন মদ, আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে সেগুলো আলোকে আমরা মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সোনার দোকানে অভিযানে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাদের দাবি, হয়রানির উদ্দেশ্যে এই অভিযান চালানো হচ্ছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর নিচে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। ধান, চাল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন সহ 17টি পণ্যের মরুকীকরণে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান।
আগে থেকে ঘোষণা দেওয়া হলেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এখনো ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। ধান চালের বাজারে পাটের ব্যবহার বেশি থাকলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা বলছেন মিল এবং কোম্পানিগুলো থেকে প্লাস্টিকের বস্তায় পণ্য সরবরাহ করা হচ্ছে। সোনালী হাঁসের সোনালী অতীত ফিরিয়ে আনতে পাট পণ্যের ব্যবহার বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে দেশে মোট 17টি পণ্য সংরক্ষণ সরবরাহে পাটজাত পণ্যের মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করে গণবিজ্ঞপ্তি দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ সহ অন্যান্য নিত্যপণ্য। পাটের ব্যবহার নিশ্চিত করতে 15 মে থেকে বিশেষ অভিযানের ঘোষণাও দেয়া হয়। আর তা বাস্তবায়নে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালানো হয়, যেখানে পাটের বস্তার পাশাপাশি পণ্য মূল্যের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 17টি পণ্য আপনার বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়কে ব্যবহার করতে হবে। সেটা অনেকে 6টা জানতো, বাকি 11টা অ্যাড হয়েছিল জানতেন না, যার কারণে আমরা আজকে একটু ওরকম কঠোর অবস্থানে যাইনি। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাল্টায়নি রাজধানীর বাজারগুলোর চিত্র। চাল ছাড়া অন্য কোনো পণ্যেই পাটের ব্যবহার নেই বললেই চলে। আমরা যাই না কোনো মিলের থেকে, এখনো আমরা প্লাস্টিক কোনো বস্তা আমরা আমদানি করি না। পাট আমাদের দেশীয় পণ্য, এটা সকল ক্ষেত্রে ব্যবহার হোক, এটা আমরাও চাই। ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন কোম্পানি ও মিল থেকে তাদেরকে পাটের বস্তায় পণ্য সরবরাহ করা হচ্ছে না। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউই। এদিকে পাটের বস্তা ব্যবহার নিয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হলেও বিভিন্ন জেলায় এখনো ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক সহ অন্যান্য বস্তা। যদিও চটের বস্তা একটু বেশি দামে কিনতে হচ্ছে আমাদের, তবু আমরা ব্যবহার করে যাচ্ছি। আজকে লাস্ট ডেট আমার এখন তো কিনা আছে, তো ফেলা দিতে পারিনি। মিল থেকে দিতে গেলেও আমরা চটের বস্তা নিচ্ছি আর কি, প্লাস্টিক বস্তা নিচ্ছি না। বিভিন্ন এলাকায় ধান ও চালে পাটের বস্তার ব্যবহার বেশি হলেও চিনি, আটা, ময়দার ক্ষেত্রে এখনও এর ব্যবহার দেখা মেলেনি। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে সংরক্ষণশীলতা পরিহারে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামের সমাপনী দিনে এই আহ্বান জানান তিনি। অ্যাপেক, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন ও ইউর মতো সংস্থাগুলোর উন্নয়ন লক্ষ্যমাত্রা ও নীতি সমন্বয়ের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে সিল্ক রোডের আদলে ওয়ান বেল্ট ওয়ান রোড বাস্তবায়নে এরই মধ্যে $124 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে চীন। পরিকল্পনা অনুযায়ী অন্তত 66 দেশে সমুদ্র বন্দর, রেলপথ এবং সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। বেইজিংয়ে দুদিনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, প্রাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচি সহ 29 দেশের প্রতিনিধি। ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। রোজা সামনে রেখে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু, অনিয়ম হলে ব্যবস্থার হুঁশিয়ারি, পরিমাণ বাড়ানোর দাবি ক্রেতাদের। সবাই তো এই 2-1টা পয়েন্টে আসলে তো পারবে না নিচে, আরো বেশি পয়েন্ট খোলা উচিত, যাতে অন্যান্য বেশিরভাগ লোক যাতে সুযোগ পায়। জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসাবে অস্পষ্টতা, ভোটের আগে জনগণকে পরিসংখ্যানের ধাঁধায় ফেলার চেষ্টা অভিমত ব্যবসায়ী অর্থনীতিবিদদের। গুলশানে আপন জুয়েলার্সে অভিযান, শুল্ক গোয়েন্দার স্বর্ণের হিসেবে অসঙ্গতির অভিযোগ, 17 মে মালিককে তলব। দর্শক, এই ছিল বিজনেস 24-এ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।